লিখে রাখুন, সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি উইদাউট নাম্বার 9 মাঠে নামে। আই রিপিট ইট, বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি উইদাউট নাম্বার 9 মাঠে নামে। অ্যান্ড ইউ চাইলে এটা লিখে রাখতে পারেন। আসসালামু আলাইকুম। পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী এবং ভিন্ন মতের যারা রয়েছেন তাদেরকে আন্তরিক সম্ভাষণ। হামজা এসেছেন, সামিত সুম আসার প্রস্তুতি নিচ্ছেন। ভালো কথা, এবং অফকোর্স অনেক বড় সুখবর এদেশের পিছিয়ে পড়া ফুটবলের জন্য। এতে করে সাউথ এশিয়ার সেরা মিডফিল্ড সমৃদ্ধ দল তো বটেই, এমনকি এশিয়ান লেভেলও ফাইট দেওয়ার মতো মিডফিল্ড এখন বাংলাদেশের। এখন প্রশ্ন হলো, আপনি প্রতিপক্ষের এগেনস্টে মিডফিল্ড ডোমিনেট করলেন, এমনকি পুরো ম্যাচে প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরালেন, কিন্তু ফুটবল গোলের খেলা, দিন শেষে আপনাকে গোলটা করতে হবে। গোলটা করতে না পারলে পুরো 90 মিনিট বৃথা। এখন আপনি ডোমিনেট করলেন, গোলের ভুরি ভুরি চান্সও ক্রিয়েট করলেন, কিন্তু চান্সটাকে গোলে কনভার্ট করতে পারলেন না। কি হবে এতে? পরাজয় অথবা বড় জোর ড্র। কারণ এই ভুরি ভুরি চান্সকে গোলে কনভার্ট করবে কে? যে বা যিনি চান্স ক্রিয়েট করবেন, নিশ্চয়ই সে বা তিনি গোলও করবেন না, করলেও সেটা রেগুলার বেসিসে না। কিংবা প্রাপ্ত সুযোগটা কাজে লাগাবে কে? কাজে লাগানোর মতো সেই স্কোরার বলি, কিংবা ফিনিশার অথবা স্ট্রাইকার বা ফরওয়ার্ড, সেটা কে? রাকিব, ফাহিম, জনি, ইমন নাকি মোরসালিন? না, বেসিক্যালি এরা কেউই সে অর্থে প্রথাগত নাম্বার 9 না। উইদাউট নাম্বার 9 আপনি ইন্ডিয়ার এগেনস্টে সাফার করেছেন। সো নেক্সট ম্যাচগুলোতে অবশ্যই একজন প্রপার নাম্বার 9 নিয়ে মাঠে নামতে হবে। আরে ভাই, একজন টার্গেট ম্যান তো লাগবে। যে ক্ষুরদার ফিনিশার হতে হবে বিষয়টা এমনও না। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে ক্ষুরদার ফিনিশার পাওয়াও অসম্ভব, কিন্তু অ্যাটলিস্ট গোলপোস্ট সেনার মতো একজন স্ট্রাইকার তো আমাদের লাগবে। With due respect to our number 10 Rakib Hossain, he is undoubtedly one of the best winger in South Asia. সে গতিসম্পন্ন এবং একজন ক্রিয়েটিভ উইঙ্গার, বাট হি ইজ নট এ ফিনিশার। ন্যাশনাল টিমের পার্সপেক্টিভ থেকে তো নয়, যদিও সে বিপিএল এর টপ স্কোরারের তালিকায় 5 নম্বরে রয়েছে, কিন্তু ন্যাশনাল টিমে তিনি গোল করতে পারেন না বা পারছেন না। সো তার কাছ থেকে গোলের আশা করাটা বোকামি। যদি পেয়ে যান সেটা অ্যাডভান্টেজ। আমি মনে করি এটাই। জনি কিংবা ফাহিম তো নয়, এমনকি হালের শেখ মোরসালিনও না। জনি, ফাহিম কিংবা মোরসালিন এরা কেউই সত্যিকার অর্থে বর্তমানে ক্লাবে রেগুলার স্টার্টার না। সো তাদের উপর অহেতুক বাড়তি এক্সপেকটেশন ছাপিয়ে না দিয়ে ভিন্ন অপশন এস্টাবলিশ করতে হবে। বাংলাদেশের হাতে একেবারেই যে অপশন নাই বিষয়টা এমনও না। অপশন আছে, শুধু সেই অপশনে শিফট হওয়ার মেন্টালিটি বাপুপের এবং অবশ্যই কোচ হিসেবে মিস্টার কাবরেরার থাকতে হবে। অনেক মাইগ্রেন্ট ফুটবলার রয়েছে যারা আপনার এই শূন্যস্থানটা ফিল আপ করতে চাচ্ছেন, ফিল আপ করতে রাজি আছেন, তাদেরকে দিয়ে ফিল আপ করা সম্ভব। কিন্তু আপনি চাইলেই তো আর একজন বংশোদ্ভূত ফুটবলারকে রাতারাতি ন্যাশনাল টিমে নিয়ে আসতে পারবেন না। এর জন্য একটা প্রসেসিং এর ব্যাপার আছে, এর জন্য অনেক কাঠগড় পোহাতে হবে। তাই হুটহাট করে অন্ধকারে না হাতড়িয়ে ব্যাটার হাতের সামনে যে অপশন রয়েছে তার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিশ্বের অন্যতম দুর্বল অবকাঠামো এবং আনপ্রফেশনাল লিগের মধ্যে বেশ উপরের দিকে থাকবে। আশা করি এটাতে কেউ দ্বিমত হবেন না। কিন্তু এই অজুহাত দেওয়ার সুযোগ নেই, যেহেতু ন্যাশনাল টিমে ফুটবলার উঠে আসার একমাত্র রিসোর্স এই দুর্বল লিগটাই। সো এখানে যে ব্যাটার, তাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাকে নিয়ে আপনাকে প্ল্যানিং করতে হবে, তাকে নিয়ে আপনাকে মাঠে নামতে হবে, তাকে নিয়ে প্রতিপক্ষকে ফেস করতে হবে, তাকে নিয়ে প্রতিপক্ষের এগেনস্টে জয় ছিনিয়ে আনতে হবে। চলুন আমরা কয়েকটা অপশন নিয়ে আলোচনা করি। শুরুতে আলামিন, যিনি পুলিশ এফসিতে খেলেন এবং বিপিএল এর এই সিজনের টপ স্কোরারদের মধ্যে 4 নম্বরে রয়েছেন এবং লোকাল ফুটবলারদের মধ্যে তিনি টপার। সো খালি চোখে এই আলামিনকে টার্গেট ম্যান মনে হওয়ার কথা আমার আপনার সকলের, কিন্তু না, কোনো এক অদৃশ্য শক্তি বলে কিংবা কোচের ইগোর বলে বলির পাঠা এই আলামিন। তিনি টার্গেট ম্যান না, আপাতত আপেক্ষিক অর্থে বাংলাদেশও বলির পাঠাই। ইন্ডিয়ার এগেনস্টে যে নিশ্চিত গোলগুলো মিস করেছে বাংলাদেশ, যদি একজন প্রপার নাম্বার 9 থাকতো হয়তো সবগুলো চান্সকে গোলে কনভার্ট করা পসিবল হতো না, কিন্তু অ্যাটলিস্ট 2-1টা তো গোলে কনভার্ট করা যেত বা গোলে কনভার্ট করা সম্ভব হতো। লিখে রাখুন, সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ পয়েন্ট হারাবে যদি উইদাউট নাম্বার 9 মাঠে নামে। আই রিপিট ইট, অ্যান্ড ইউ চাইলে লিখে রাখতে পারেন। আপনার কাছে আলামিনকে অপরিপক্ক কিংবা অপছন্দ হতেই পারে,
একজন ফুটবলার বা একজন স্পোর্টসম্যান সবসময় সবার প্রিয় হবে না, সবার কাছে সে পরিপক্ক হবে না। তবে যেহেতু আমাদের টার্গেট হওয়া উচিত এএফসি এশিয়ান কাপ 2027 এর মূল পর্ব, সো আমরা মোহামেডানের মালির স্ট্রাইকার সুলেমান দিয়াবাতেকে আমাদের ফাইনাল অপশন হিসেবে বিবেচনা কেন করছি না? হ্যাঁ, এখন অনেকে বলবেন দিয়াবাতের বয়স অনেক। থামেন ভাই, সেটা আমিও জানি, আপনি যেমন জানেন। সোলেমান দিয়াবাতের বর্তমান বয়স 34 বছর, কিন্তু এই 34 বছর বয়সেই দিয়াবাতে কিন্তু লিগের সেকেন্ড হাইয়েস্ট গোল স্কোরার, এবং তিনি কনসিস্টেন্সি সিজনের পর সিজন একই রিদমে খেলে যাচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে, যা খুবই অপ্রতুল। আর যেহেতু আমাদের টার্গেট 2027-এর এশিয়ান কাপ এবং একটা লং টার্ম, যেহেতু বাংলাদেশে ভালো মানের কোনো স্ট্রাইকার নাই, সো আমরা দিয়াবাতেকে দিয়ে এই ঠেকার কাজটা কেন করতে পারবো না? হ্যাঁ, আমাদের একটা দীর্ঘমেয়াদী প্ল্যানিং থাকবে, কিন্তু পাশাপাশি সামনে যে সুযোগগুলো আসবে সেটাও ইউটিলাইজ করতে হবে, যেখানে দিয়াবাতে নিজেও রাজি। কিছু ক্রাইটেরিয়াও অলরেডি ফিল আপ হয়েছে। এখন যদি বিসিবির সাবেক সভাপতি মিস্টার পাপন সাহেবের মতো এবার না নেক্সট ওয়ার্ল্ড কাপ আমাদের টার্গেট টাইপের মেন্টালিটি বাকুপেকর্তাদের হয়ে থাকে, তবে ভিন্ন কথা। কিন্তু আসল কথা, ওইরকম চিন্তা যদি থাকে, লিখে রাখেন আগামী 50 বছরেও সাফের শিরোপাও জিততে পারবে না। এশিয়ান লেভেলে খেলা সে তো বহুদূর। এবং সবচেয়ে হতাশাজনক হবে হামজা এবং সামিত মানের ফুটবলার পেয়েও যদি আমরা এশিয়ান কাপে কোয়ালিফাই করতে না পারি। জুনে 36 জন প্রবাসী ফুটবলার ট্রায়ালে আসবে। এই যে 36 জন প্রবাসী ফুটবলারের ট্রায়ালে আসা, সামিত সোমের রাজি হওয়া, কিংবা যারা 5 লাইনে রয়েছে তাদের দেশের হয়ে খেলার ইচ্ছা পোষণ করা, সবই কিন্তু ওই এক হামজা ইফেক্ট। সো একজন এফএ কাপ উইনার ফুটবলার দলে নিয়েও যদি বাংলাদেশ সৌদি আরবের টিকিট কাটতে না পারে, সৌদি আরবের ফ্লেম ধরতে না পারে, তবে অরিজিন ফুটবলারের যে জোয়ার সেটা অচিরে ভাটায় রূপ নিবে। আর দেশি যারা আছে তারা তো তনুমর্দনে বেশিরভাগ প্লেয়ার ব্যস্ত। সো ফিফা র্যাঙ্কিং এ 200 এর মধ্যে থাকাই হবে আমাদের সাফল্য। এর চেয়ে ভালো কিছু আমরা হয়তো ডিজার্ভ করি না। আমাদের কিছু ফুটবলারের মতো আপনিও নিজেকে ব্যক্তিত্বহীন করে গড়ে না তুলে বরং আসুন একটি সুখী সমৃদ্ধ সমাজ বিনির্মাণে, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে, একটি সুখী সমৃদ্ধ পৃথিবী বিনির্মাণে আমরাও হই একজন অগ্রদূত, একজন যোগ্য অংশীদার। ফিলিস্তিনের নিপীড়িত মানুষ ফিরে পাক তাদের অধিকার। ধন্যবাদ সবাইকে।